সপ্তম শ্রেণীর ভাই বোনেরা, আজকে আমি তোমাদেরকে ইউরোপ মহাদেশ সম্পর্কে বলবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইউরোপ মহাদেশের অবস্থানটা পৃথিবীর অংশে দেখা যাচ্ছে। পৃথিবীতে ইউরোপ মহাদেশের অবস্থানটা দেখা যাচ্ছে, প্রত্যেকে দেখতে পাচ্ছ। এবং ইউরোপ মহাদেশের যে বিখ্যাত বিষয়গুলো রয়েছে, যে শিল্প বিপ্লব এখানে ঘটেছে, পিসার মিনার রয়েছে, আইফেল টাওয়ার রয়েছে, সমৃদ্ধশালী ইউরোপ খুব উন্নতও ছিল, এবং আল্পস পর্বতমালার অবস্থান, এই বিষয়গুলো এখানে চিত্রায়িত করা হয়েছে। তোমাদেরকে আগের দিন টেক্সটটা আমি খুব ভালো করে পড়তে বলেছিলাম, টেক্সটের প্রথম অংশটুকু পরিচয়টা জানার জন্য, বুঝতে আজকে সুবিধে হবে তোমাদের। আমরা আগে এশিয়া এবং আফ্রিকা মহাদেশ পড়ে এসেছি, এখন আমরা পড়ছি ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশ হচ্ছে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ। যেই মহাদেশ জ্ঞান বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, শিল্প, প্রযুক্তি, গবেষণায় খুবই উন্নত এবং সমৃদ্ধ ছিল। ষোড়শ শতাব্দীতে এই মহাদেশের উৎসাহী নাবিকরা ভৌগোলিক অভিযানের কারণে পৃথিবীর অজানা অচেনা অনেক দেশ মহাদেশের সন্ধান পেয়েছেন। শিল্প বিপ্লব এবং আধুনিক যন্ত্রনির্ভর সভ্যতার বিকাশ এই মহাদেশে প্রথম হয়েছিল, মনে রাখবে। শিল্পের ক্ষেত্রে যে অগ্রগতি এবং আধুনিক যে যন্ত্রনির্ভরশীল সভ্যতার বিকাশ এই মহাদেশেই প্রথম ঘটেছে। এই মহাদেশের বেশ কিছু দেশ রয়েছে, যেমন ইংল্যান্ড, যেখানে শিল্প বিপ্লবের প্রসার ঘটেছে, পর্তুগাল, স্পেন, হল্যান্ড, ফ্রান্স থেকে সারা পৃথিবীতে বাণিজ্য অভিযান হয়েছিল। ফলে এক সময়ে পৃথিবীর বেশিরভাগ দেশগুলোই কিন্তু এই দেশের উপনিবেশ ছিল। মানে যেই দেশের সঙ্গে বাণিজ্য হতো ইউরোপের, সেই দেশগুলোই কিন্তু ইউরোপের উপনিবেশ ছিল। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ইউরোপের একটা রাজনৈতিক মানচিত্রের ছবি, যেখানে দেখো উত্তরের অংশে রয়েছে কি আন্টার্কটিকা মহাসাগর, পশ্চিমের অংশে রয়েছে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে রয়েছে ভূমধ্যসাগর, পূর্বে রয়েছে কাস্পিয়ান সাগর, এছাড়া এশিয়া মহাদেশ রয়েছে। এবং এই যে ইউরোপ মহাদেশ, এই ইউরোপ মহাদেশ কিন্তু বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত। এর আয়তন হচ্ছে 1,09,00,000 বর্গ কিলোমিটার। এর অবস্থান এবং সীমানা যদি বলি, তাহলে 35 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 71 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত এটা বিস্তৃত রয়েছে। আবার 24 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা থেকে 65 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আমি এর সীমানা বলেছি। এই মহাদেশে বিস্কে উপসাগর রয়েছে, উত্তর সাগর রয়েছে, শ্বেত সাগর, বাল্টিক সাগর, দক্ষিণে রয়েছে জিব্রাল্টার প্রণালী, ভূমধ্যসাগর এবং কৃষ্ণ সাগর। এখানে মানচিত্রে তোমরা বিভিন্ন কালারে বিভিন্ন দেশের অবস্থান দেখতে পাচ্ছ। এখানে মোট দেশের সংখ্যা হচ্ছে 56টি। এখানে বিখ্যাত শহরগুলোর নাম কি রয়েছে? লন্ডন, প্যারিস, আমস্টারডাম, মাদ্রিদ, রোম, বার্লিন ইত্যাদি। এখন এই যে ইউরোপ মহাদেশ, ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হচ্ছে ইউরোপ। ইউরোপ মহাদেশ সমৃদ্ধশালী ছিল, প্রথমেই আমরা পড়ার সময় জানলাম। কিন্তু কেন এটা সমৃদ্ধশালী ছিল তার কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে উত্তর গোলার্ধে স্থলভাগের কেন্দ্রস্থলে অবস্থান করত। উত্তর গোলার্ধে স্থলভাগের কেন্দ্রস্থলে ইউরোপ মহাদেশ অবস্থান করত। আমরা যদি সর্ববিশ্বের ম্যাপ দেখি, দেখো স্থলভাগের কেন্দ্রস্থল বলতে আফ্রিকা, এশিয়ার মিডল পোর্শনে অবস্থান করছে ইউরোপ, যার সঙ্গে যোগাযোগ বাণিজ্য রক্ষা করা খুবই সুবিধাজনক ছিল। 3 দিক জলভাগ দ্বারা পরিবেষ্টিত। আমরা মানচিত্র পড়ার সময় বললাম, একদিকে রয়েছে আন্টার্কটিকা মহাসাগর, একদিকে আটলান্টিক, একদিকে রয়েছে ভূমধ্য। 3 দিক জলভাগ দ্বারা পরিবেষ্টিত থাকার জন্য এখানে কি হয়েছে,
না বাণিজ্য করতে খুবই সুবিধে হয়েছে এবং সমভাবাপন্ন জলবায়ু পাওয়া গেছে। অধিবাসীরা কর্মঠ পরিশ্রমী। উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোত উত্তর পশ্চিম বন্দরগুলোকে সবসময় বরফমুক্ত রাখত। বাণিজ্যিকভাবে মৎস্য আহরণ করা, উন্নত কৃষি ব্যবস্থা, মিশ্র কৃষি ব্যবস্থা, খাদ্য শস্য পশুপালন এখানে খুব সুন্দরভাবে হতো। মৎস্য আহরণ মানে মৎস্য শিকার, উন্নত কৃষি ব্যবস্থা যেহেতু এখানে শিল্প বিপ্লব ঘটেছিল। মিশ্র কৃষি মানে একসঙ্গে অনেকগুলো কৃষির চাষ হতো। আচ্ছা, এই ঘটনাগুলো ঘটতো। আচ্ছা, খনিজ সম্পদের প্রাচুর্য। এখানে প্রচুর শিল্প বিপ্লব তখনই ঘটবে যেখানে খনিজ সম্পদের প্রাচুর্যতা ঘটবে। জলবিদ্যুৎ উৎপাদন, অবশ্যই শিল্পকে চালাতে গেলে সেখানে জলবিদ্যুৎ উৎপাদন করতেই হবে। পারমাণবিক বিদ্যুৎ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, আভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য। পৃথিবীর সর্বাপেক্ষা শিল্পোন্নত মহাদেশ হচ্ছে ইউরোপ। সব দিক থেকে খুবই সমৃদ্ধশালী মহাদেশ ছিল হচ্ছে ইউরোপ। সুতরাং এই সমস্ত বিষয়গুলো থাকার জন্য ইউরোপ খুবই সমৃদ্ধ হয়ে ওঠে। সরলবর্গীয় বনভূমি, তোমরা জানো সরলবর্গীয় কাঠ নরম দামি কাঠ, যেটা কিনা পার্বত্য অঞ্চলে জন্মায়। এবং পার্বত্য অঞ্চলে জন্মানো মানে হচ্ছে সেখানের গাছগুলোর স্ট্রাকচার হবে তোমার সেই মোচার মতো আকৃতি বিশিষ্ট, যেখানে বরফ পড়লে ঝরে নিচে পড়ে যাবে, গাছগুলোর কিন্তু কোনো ক্ষতি হবে না। এবং গাছগুলোর কাঠগুলো খুব নরম, লম্বা লম্বা গাছগুলো হয় এবং এই নরম দামি কাঠ দিয়ে প্রচুর শৌখিন আসবাবপত্র তৈরি হয়। সুতরাং এইগুলো হচ্ছে এই নরম কাঠ, নরম কাগজ, কাষ্ঠ উৎপাদন কিন্তু এইখানের বনভূমিকে খুবই সমৃদ্ধশালী করেছে। তাহলে এই বিষয়গুলোই হচ্ছে কিনা ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণের জন্য দায়ী। আর আভ্যন্তরীণ বৈদেশিক বাণিজ্য বিষয়টা হচ্ছে কি না, দেশের মধ্যেও যেমন বাণিজ্য চলতো তেমনি জলপথে বিদেশেও কিন্তু ইউরোপ মহাদেশের সঙ্গে বিভিন্ন রকম বাণিজ্য চলতো। তাই বলছে আভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্য চলতো, তাই ইউরোপ মহাদেশ খুবই সমৃদ্ধশালী ছিল। আমি আজকের ক্লাসে আর কিছু বলবো না। নেক্সট দিনের ক্লাসে আমি তোমাদের প্রাকৃতিক পরিবেশের অংশটুকু নিয়ে আলোচনা করব। যেটুকু আমি বললাম এইটুকু আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, অসুবিধা হওয়ার কথা নয়। যদি অসুবিধা থাকে আমার সাথে যোগাযোগ করো। ধন্যবাদ।